বগুড়ায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণের পর চাঁদাবাজির অভিযোগে রাজশাহীর 5 পুলিশ সহ 6 জন গ্রেপ্তার। ধুনট থানায় হস্তান্তর। ডিউটি পার্টি সন্দেহজনকভাবে একটা গাড়িতে যারা যাত্রী ছিল সবাইকে আটক করে। পরবর্তীতে জেলা পুলিশ তাদেরকে নিয়ে যায় এবং পরবর্তী যে বিষয়গুলো সেটা বিস্তারিত তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে জানা যাবে। সিলেটে গৃহ পরিচারিকার মৃত্যু ঘিরে ধূম্রজাল। পরিবারের অভিযোগ নির্যাতন চালিয়ে হত্যা। অভিযুক্তের দাবি প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে লাকি। তৃতীয় দিনে নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন। পুরোপুরি নিভতে লাগবে আরও কিছু সময়। কাজ করছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। আজকে যেখানে আগুন লাগছে এখানে আপনার সুন্দরী গাছ অনেক থাকায় আগুনটা বেশি ছেয়ে গেছে। স্থানে স্থানে কিছু কিছু জায়গায় আগুন আছে এখনো, তবে খুব বেশি নেই। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে বগুড়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 5 সদস্য সহ 6 জন গ্রেপ্তার হয়েছে। ধুনট থেকে দুই ফ্রিল্যান্সারকে নিয়ে যাবার পথে ভোরে আঞ্চলিক মহাসড়ক থেকে মাইক্রোবাস সহ তাদেরকে আটক করে হাইওয়ে পুলিশ। এদের মধ্যে একজন উপপরিদর্শক, বাকিরা কনস্টেবল। ভুক্তভোগীরা জানায়, রোববার মধ্যরাতে ডিবি পরিচয়ে সাদা পোশাকে বগুড়ার ধিগলকান্দি গ্রামের ফ্রিল্যান্সার রাব্বি ও জাহাঙ্গীরকে তুলে নিয়ে যায় 5 যুবক। রাব্বির ফোন থেকে দুই পরিবারের কাছে মোট 5 লাখ টাকা দাবি করে তারা। টাকা না দিলে হত্যারও হুমকি দেয়। ভোররাতে শেরপুরে গিয়ে অপহরণকারীদের 3 লাখ টাকা দেয় পরিবার। টাকা কম দেয় জাহাঙ্গীরকে নামিয়ে রাব্বিকে নিয়ে সটকে পড়ে অপহরণকারীরা। মোটরসাইকেলে শেরপুর থেকে অপহরণকারীদের গাড়ি অনুসরণ করতে থাকে রাব্বির স্বজনরা। পাশের নন্দীগ্রাম উপজেলায় পৌঁছলে হাইওয়ে থানার সহযোগিতায় ওই গাড়িকে আটকানো হয়। ধরা পড়ে 6 জন। বাজারের লোকজনকে বলি যে ডাকাত ডাকাত, এরা আমাদের থেকে 5 লাখ টাকা ছিনতাই করছে। তো বাজারের লোকজন যখন ওদের ধাওয়া করবে, ওরা আবার হাইস্টা ইউটার্ন নিয়ে দ্রুত চলে আসে। আর এদিক থেকে তো আমাদের হাইওয়ে পুলিশ ছিলই। হাইওয়ে কন্ট্রোল আছে, কন্ট্রোলের মাধ্যমে সংবাদ পেয়ে এবং ওখানে ডিউটি পার্টি ছিল। তাৎক্ষণিক ডিউটি পার্টি সন্দেহজনকভাবে একটা গাড়িতে যারা যাত্রী ছিল সবাইকে আটক করে। পরবর্তীতে এ বিষয়ে আমরা জেলা পুলিশকে অবগত করি। জেলা পুলিশ তাদেরকে নিয়ে যায় এবং পরবর্তী যে বিষয়গুলো সেটা বিস্তারিত তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে জানা যাবে। সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে নিজেদের মধ্যকার সীমাবদ্ধতাগুলো দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে ঠিকঠাক করার কথাও জানান তিনি। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব বলেন তিনি। সার্জিস বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয়, বরং সেনাবাহিনী দেশের প্রতি তাদের দায়িত্ব পালন করবে। রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরে আনার গল্প যেন কেউ আর না শোনায়, এমন আহ্বানও জানান তিনি। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন সার্জিস আলম। এছাড়া গুজবকে ব্যাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন তিনি। আমরা আমাদের জায়গা থেকে এটাকে মতানৈক্য মনে করি না। আর হাসনাতের যে লেখাটা ছিল এটার সাথে কিন্তু আমার কিছু পারসেপশনে রিসিভ করার ক্ষেত্রে দ্বিমত ছিল। তার পুরো বক্তব্যের সাথে বক্তব্য লাইনগুলোর সাথে কিন্তু কোথাও দ্বিমত ছিল না। ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত যে এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়। এদিকে দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ চত্বরে যান সার্জিস আলম। নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার নিজ জেলা পঞ্চগড়ে গেলেন তিনি। সেখানে তাকে শুভেচ্ছা জানান ছাত্র জনতা সহ দলের নেতাকর্মীরা। দেবীগঞ্জে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন সার্জিস। এছাড়া জেলার 5 উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করার কথা রয়েছে তার। আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে এই এনসিপি নেতার।
জাতীয় নাগরিক পার্টির নেতাদের সাম্প্রতিক বক্তব্য দেশে চরম উদ্বেগ উৎকণ্ঠা জন্ম দিয়েছে এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে কর্মী সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা ছিল দেশ ও জনগণের পক্ষে। সেনাপ্রধান ও সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি। দেশে চলমান পরিস্থিতি নিয়ে ঈদের আগে কিংবা পরে জাতীয় সংলাপের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। নতুন যে রাজনৈতিক দল নাগরিক পার্টির সংশ্লিষ্ট ছাত্র নেতাদের যে কিছু বক্তব্য আমরা শুনলাম, যেটা দেশের মধ্যে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠার তৈরি করেছে। একেবারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সর্বত্র একটা আমি অস্থিরতা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে। সিলেটে গৃহ পরিচারিকার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধূম্রজাল। নিহতের পরিবারের অভিযোগ, নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে লাকিকে। আর অভিযুক্ত চিকিৎসক পরিবারের দাবি প্রেমঘটিত কারণে আত্মহত্যা। এদিকে লাকির মৃত্যুর পর থেকে গা ঢাকা দিয়েছে চিকিৎসক পরিবারটি। পুলিশ জানিয়েছে তদন্তের পরেই জানা যাবে প্রকৃত কারণ। মেয়েকে হারিয়ে মর্গের সামনে হতভম্ব বিমর্ষ হয়ে আছেন মা বিলাতুন বেগম। সিলেটের মেজর টিলা নূরপুর এলাকায় চিকিৎসক জাকারিয়ার বাসায় দীর্ঘদিন ধরেই গৃহপরিচারিকার কাজ করতেন লাকি। শনিবার রাতে গুরুতর অবস্থায় উসমানী মেডিকেলে ভর্তি করা হয় তাকে। রোববার রাতে লাকির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। আমি ওখানে যাই, আমার বুড়িরে নির্যাতন করে এইগুলা করছে। আমার বুড়ি গীতা অপরাধ হলো এই মেয়েটাকে। আমি আঘাত দিয়েছি, আঘাত দিয়েছি গলার মাঝে, আঘাত দিয়েছি ভাত কুশো আমার হতে হইল। আমার বুড়ি নির্যাতন করছে তারা। গৃহপরিচারিকা লাকির মৃত্যুর খবরে গা ঢাকা দিয়েছেন চিকিৎসক ও তার পরিবারের সদস্যরা। অভিযুক্ত চিকিৎসকের দাবি নির্যাতন নয়, প্রেম ঘটিত বিষয় থেকেই আত্মহত্যার চেষ্টা চালায় ওই কিশোরী। হাসপাতালে নেওয়া হলে মারা যায় লাকি। তারা হসপিটাল মারা গেছে বলিয়া গেছে। না স্যার, এগুলো আগে কিছু আমরা কোনো নির্যাতন করিনি স্যার। আমরা কোনো নির্যাতন করিনি। এই যে মুসলমান হিসেবে বললাম, আমি একজন মুসলমান স্যার, আমি একজন মানুষ, হ্যাঁ, আমি তার ভাই। পুলিশ বলছে তদন্তের পর জানা যাবে প্রকৃত কারণ, নেওয়া হবে ব্যবস্থা। তারা অভিযোগ যেটা করতেছে আমরা প্রত্যেকটা জিনিসই আমরা ভাই পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে দেখবো। আমরা এখানে আমাদের যে বিষয়টা হলো যে প্রপার জাস্টিস, যদি প্রকৃতপক্ষে নির্যাতন হয় অবশ্যই আইনগত হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচনের দাবি স্থানীয়দের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বাবার রক্তাক্ত দেহ ফেলে পালিয়ে যাওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ছেলেও। পুলিশ জানায়, রোববার রাতে নড়িয়ার চারাগালি ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন মকবুল হোসেন মোল্লা। এই নিয়ে প্রথম পক্ষের ছেলে রুবেল মোল্লার সাথে বিরোধ চলছিল তার। গতকাল কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে রুবেল। পালানোর সময় অসুস্থ হয়ে বাড়ির পাশের ফসলি মাঠে পড়ে মারা যান তিনি। ছেলে বাবাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় মাঠের মধ্যে পড়ে যায়, ওখানে সে মৃত্যুবরণ করে। আমরা ধারণা করছি হয়তো স্ট্রোক করে মারা যেতে পারে, এবং আমরা সুরতাল করেছি, লাশ পোস্টমর্টমের জন্য পাঠাবো। পরবর্তীতে রিপোর্টের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তৃতীয় দিনে এসে নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন, তবে এখনও পুরোপুরি নেভেনি। গুলিশাখালী এলাকার 22-এর ছিলা ও 23-এর সিলার মধ্যবর্তী স্থানে এখনও কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে। পানির অভাবে আগুন পুরোপুরি নেভাতে সময় লাগছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার সকালে গুলিশাখালী ফরেস্টে আগুন লাগে। রাতভর আগুন নেভানোর চেষ্টা করলেও দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা। অবশ্য আগুন ছড়ানো ঠেকাতে ফায়ার লাইন কেটে এলাকা ঘিরে রাখে স্থানীয় টাইগার ভিলেজ টিম ও বন কর্মীরা। আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 10 ইউনিট ও বন বিভাগ। এর আগে প্রায় 30 ঘন্টার চেষ্টার পর রোববার দুপুরে চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও নতুন করে আগুন দেখা দেয় গুলিশাখালীতে। বন বিভাগ বলছে এখন পর্যন্ত 5 একর বনাঞ্চল পুড়ে গেছে। কারণ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি করা হয়েছে।
কালকে যে আগুনটা লাগছিল ওই জায়গায় মূলত বেশি একটা সুন্দরী গাছ ছিল না, তো আজকে যে এখানে আগুন লাগছে এই জায়গায় সুন্দরী গাছ অনেকটা বেশি। স্থানে স্থানে কিছু কিছু জায়গায় আগুন আছে এখনো, তবে খুব বেশি নেই, বিশেষ করে গাছের গোড়াগুলোতে আগুন আছে। আমাদের যেটা একটু সমস্যা হচ্ছে, আমাদের এখান থেকে পানির সোর্স যে লাইনটা এটা হচ্ছে প্রায় 3 কিলোমিটার দূরে, এবং ভাটার সময় এই নদীতে পানি থাকে না, যেটা আমাদের এই আগুন নির্বাপনের সবচেয়ে একটু বেশি সমস্যা যেটা দেখা দিচ্ছে, আমাদের পানি সংকট। শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা, দম ফেলার ফুরসত নেই বিক্রেতাদেরও। বেলা বাড়ার সাথে ক্রেতাদের ভিড় বাড়ছে বিপণী বিতানগুলোতে, তবে পণ্যের দাম নিয়ে অভিযোগ ক্রেতাদের, আর লাভের হিসাবে সন্তুষ্ট নন বিক্রেতারা। বর্ণিল আলোকসজ্জায় সেজেছে নরসিংদীর শপিং মল ও বিপণী বিতানগুলো। রমজানের শেষ ভাগে ঈদ কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা, তবে বাড়তি দাম নিয়ে কিছুটা অভিযোগ ক্রেতাদের। গত বছরের তুলনায় এবছরও সবকিছুর দামই একটু ঊর্ধ্বগতিতে আছে, যে কারণে একসাথে সবকিছু কিনা যাচ্ছে না। যদি আমি 5,000 টাকা বাজেট নিয়ে আসি, দেখা যায় কেনাকাটা করতে যায় 10,000 টাকা ছাড়া যায়। অনেক কিছু কেনাকাটার ইচ্ছা রয়েছে, বাজেট আমার স্বামীর উপর ডিপেন্ড করে, যতটুকু দেয় এতটুকুই। ফুটপাতগুলোতেও ঠাঁই নেই তিল ধারণের। ব্যবসায়ীরা বলছেন রোজার শুরুর দিকে বেচাকেনা কম থাকলেও এখন জমে উঠেছে। আজকে 2 দিন ভালো কাস্টমারই দেখা যাচ্ছে, কিন্তু গত 10 রমজানের আগে থাকতে বাজারে কোনো কাস্টমারই নেই। ভ্যাট, ইনকাম ট্যাক্স সবকিছুই আগের চেয়ে বেশি বেড়েছে, কিন্তু আমাদের কোম্পানি থেকে কোনো ধরনের প্রাইসিং আপ হয় নাই। এদিকে হাকডাকে সরগরম সিরাজগঞ্জের নিউ মার্কেট হাট। জেলায় তৈরি তাঁতের বাহারি শাড়ি, লুঙ্গি, গামছা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছেন বিক্রেতারা। পাইকারদের হাত ঘুরে সেগুলো পৌঁছে যাচ্ছে অন্যান্য জেলাতেও। গেল হাটে আজকে থানে 10-20 টাকা কাবারের রেট বেশি, সেখান থেকে নিয়ে না তোর হাটে আমি আবার বিক্রি করি। তাঁতিরা সপ্তাহ যাইতেছে, মনে করেন যে 40-50 টাকা থানে বাইরে বাড়াই দিয়েছে। আমরা হাট কমিটি থেকে যত পুরাপুরি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা বজায় রাখি আর কি। যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হলে সেটা আমরাই সেটা সলভ করি। বেলা বাড়ার সাথে হাটেও ভিড় বাড়ে, তবে তাঁতিরা বলছেন রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনার কারণে খুব বেশি লাভ হচ্ছে না। এবারও বছর লসের বাকি ছিলাম, কিন্তু এই রোজার মাসে আসি একটু বাজার ভালো। রং যেন সবসময় একই রেটে থাকে, সরকারি নিয়ন্ত্রণ তো নাই। কলকাতা হলে এখানে নিয়ন্ত্রণের দরকার, ট্যাক্স বাড়ানো যাবে না, আর এখানে তাঁতিদেরকেও প্রণোদনা দিলে একটু উপকার। প্রতি সোম ও বৃহস্পতিবার এই হাটে 3 থেকে 3.5 কোটি টাকা বেচা বিক্রি হয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এ পর্যায়ে ইফতারের বাজারের খবর জেনে নেব। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, ইফতারের দোকানগুলোতে বেচাকেনা কেমন দেখছেন? কোন ধরনের খাবারগুলোর চাহিদা বেশি জানাবেন। হ্যাঁ শাওন, আসলে দেখুন রমজানের কিন্তু শেষ মুন্সিগঞ্জের যে ইফতার সামগ্রী বিক্রির দোকানগুলোতে আবারও বিভিন্ন ধরনের আইটেমের খাবার দেখা যাচ্ছে। মাঝে কিছুদিন তুলনামূলক সংখ্যক খাবার দেখা গেল, কিন্তু আবারও সেই খাবারের আইটেমের সংখ্যা বেড়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি জেলা শহরের সুপার মার্কেট এলাকায়, এবং সুপার মার্কেট এলাকায় সবচেয়ে বড় যে ইফতারের দোকানগুলো, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হরেক রকমের খাবার এখানে আইটেম রয়েছে। সাধারণত যে বুট মুড়ি ছোলার সাথে কিন্তু বিভিন্ন ধরনের চিকেন কুরমা, চিকেন সাসলিক, বিভিন্ন ধরনের নান, কাশ্মীরি নান সহ বিভিন্ন ধরনের খাবার আইটেম রয়েছে, এবং একই সাথে কিন্তু প্লেটার ধরনের খাবার আইটেমও রয়েছে। এবং এই যে দোকানগুলো, সেই দোকানগুলোতে কিন্তু আসলে মূলত আসরের পর থেকেই বেচাকেনা কিন্তু জমজমাট হয়, এবং এটি কিন্তু একেবারে মাগরিব পর্যন্ত চলতে থাকে। এবং শহরতলির এই দোকানগুলোতে আসরের পর থেকে কিন্তু মানুষজন ভিড় জমায়। এবং আমরা একটু এখানের একজন দোকানদারের সাথে কথা বলবো, একটু যদি জানতে চাই আপনাদের এই হাজি রেস্টুরেন্টে কত ধরনের আইটেম রয়েছে? আমাদের হাজি রেস্তোরাঁয় আমরা 30 থেকে 32টা আইটেম বর্তমানে আমরা এই বছর দিয়ে রাখি, আর আমাদের মধ্যে 10 টাকা থেকে 300 টাকা পর্যন্ত এখন বর্তমানে আমাদের প্রত্যেকটা আইটেম দাম নির্ধারণ করেন। যিনি বিক্রেতা রয়েছে তিনি যেমনটা জানাচ্ছিলেন যে 30 ধরনের আইটেম কিন্তু তার দোকানে রয়েছে, এবং প্রতিটি দোকানে কিন্তু দেখছিলাম আমরা। অনেক ধন্যবাদ আপনাকে।